বিষয়টা হচ্ছে যে শান্তি। আফটার অল আমরা সবাই কিছু না কিছু করে যাচ্ছি, কিন্তু শান্তি পাওয়ার জায়গায় কিন্তু বেশ ব্যাঘাত ঘটছে। বিবাহ জীবন, রিলেশনশিপ চলে আসছে, সেখানেও অশান্তি, সম্পূর্ণ শান্তি পাওয়া যাচ্ছে না। তারপর সন্তানদের জন্ম, নেক্সট জেনারেশন, প্রোগেনি, তার মানে এর পরও কি শান্তি পাওয়া যাবে? না, আরো প্রবলেম বেড়ে যাচ্ছে। কাজকর্মের জায়গায় ডেভেলপমেন্ট করতে হচ্ছে, অনেক অর্থ আসছে, কিন্তু শান্তি হচ্ছে না। তো মেইন জায়গা হচ্ছে যে এই শান্তি টপিকটাকে নিয়ে আজকে আমরা আস্তে আস্তে করে এগোবো। নমস্কার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং গ্রিন রুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আশা করি সকলে খুব ভালো আছেন। এই যে বললাম ভালো আছেন কথাটা, তো এই যে বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষের বিবিধ সমস্যা, গ্রহগত সমস্যায় মানুষ নাজেহালের শিকার। এছাড়াও প্রতিদিনের কর্মব্যস্ততার পর যখন রাত্রে আপনি ঘুমোতে যান, তখন কি ঘুম শান্তিতে হয়? এই যে শান্তি কথাটা আমি বললাম, তার একটাই কারণ যে অনেকেই হয়তো প্রচুর টাকা ইনকাম করছে, অথচ ঘরে শান্তি নেই। বাইরে কোনো কাজে যাচ্ছে, সেখানে হয়তো শান্তি পাচ্ছে না। তার একটাই কারণ, এবং এখান থেকে প্রতিকারের উপায়টা কি, তার জন্যই সফল একজন অ্যাস্ট্রোলজারকে আমরা আজ পেয়েছি। তো সুতরাং দেবজ্যোতি দেবরয় স্যারকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার স্যার, আমি যে প্রথমেই বললাম যে এই যে অনেকে টাকা ইনকাম করছে বা বিবিধ জায়গায় যাচ্ছে, প্রচুর সুনাম খ্যাতি অর্জন করছে, তারপরেও দিন শেষে কোথাও গিয়ে হয়তো মনে হচ্ছে যে না, আমার না শান্তিটা কোথাও একটা বিঘ্নিত হচ্ছে। তো এটা নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের কিছু বলেন। হ্যাঁ, আজকে আমাদের টপিকটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই কমন একটা টপিক। দেখুন, এই ক্ষেত্রে যেরকম নর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল জায়গাগুলো আছে, সেগুলোতে প্রত্যেকটা মানুষকে তো আলাদা আলাদা রকমভাবে তার চার্ট যেরকম থাকে সেরকমভাবে রেমিডিয়াল জিনিসপত্র দেওয়া হয় এবং তার জন্য তারা বেটারমেন্ট থাকে, নো ডাউট। বাট এইখানে আমাদেরকে কমন কিছু ফ্যাক্টরস নিয়ে আসতে হবে, যেটা সবাই উপকৃত হন, সব দর্শক বৃন্দরা যাতে উপকৃত হন, যারা শুনছেন, তার জন্য কমন একটা ফ্যাক্টর দরকার। এবং তার জন্য ম্যাডাম যেটা বললেন যে শান্তি বিঘ্নিত হচ্ছে, এইটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা কিন্তু একটুখানি ভারী জিনিস, কিন্তু খুব হালকা মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু খুবই হালকা মেজাজের ওপর। যেমন অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসগুলো আছে, অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক রকম পার্ট আছে। তার মধ্যে আজকে আমরা যেরকম ওয়েতে অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে যাব, এটাকে আমি বলবো ফিলোসফিক্যাল অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি অনেক পার্ট আছে, যেমন ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোলজি, সাইকোলজিক্যাল অ্যাস্ট্রোলজি। আজকে আমরা একটুখানি ফিলোসফিক্যাল অ্যাস্ট্রোলজি মাধ্যমে আমরা চর্চাটা করব। এইবার বিষয়টা হচ্ছে যে শান্তি। আফটার অল আমরা সবাই কিছু না কিছু করে যাচ্ছি, কিন্তু শান্তি পাওয়ার জায়গায় কিন্তু বেশ ব্যাঘাত ঘটছে। যেমন ছোটবেলা থেকে দেখা যায়, যখন আমরা ছোট থাকি, ছোটবেলা থেকে তাকে পড়াশোনার প্রেশার, তাকে এই করতে হবে, সেই করতে হবে, এই পড়তে হবে, স্কুলে প্রেশার, টিউশনে প্রেশার, বাড়িতে বাবা মা প্রেশার দিচ্ছে যে পড়াশোনা করার জন্য। সেইখানে সে মনে করছে যে আমি পড়াশোনা করে চাকরি বাকরি বা যখন উপার্জন করব তখন হয়তো শান্তি পাবো। বাট সে যখন আস্তে আস্তে করে নিজের গণ্ডি ক্রস করছে, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে হায়ার এডুকেশন, পিএইচডি, হ্যান ত্যান করার পরও দেখা যাচ্ছে সে যখন কর্মক্ষেত্রেতে উপনীত হচ্ছে, প্রচুর অর্থ রোজগার করছে, করার পরও দেখা যাচ্ছে শান্তি পাওয়া যাচ্ছে না। তারপর দেখা যাচ্ছে যে তার লাভ রোম্যান্স রিলেশনশিপ আসছে, বিবাহ জীবন এগোচ্ছে, সেখানে আবার আস্তে আস্তে শান্তি আর পাওয়া যাচ্ছে না। বিবাহ জীবন, রিলেশনশিপ চলে আসছে, সেখানেও অশান্তি, সম্পূর্ণ শান্তি পাওয়া যাচ্ছে না। তারপর সন্তানদের জন্ম, নেক্সট জেনারেশন, প্রোগেনি, তার মানে এর পরও কি শান্তি পাওয়া যাবে? না, আরো প্রবলেম বেড়ে যাচ্ছে তাদের জন্মের পরও, এবং তাদেরকে নিয়ে এবার আমাদের নতুন আশা আকাঙ্ক্ষা, সেখান থেকে শান্তি বিঘ্নিত হচ্ছে, শান্তি পাওয়া যায়। তারপর তাদের কেরিয়ার, আমাদের আরো নিজেদের
কাজকর্মের জায়গায় ডেভেলপমেন্ট করতে হচ্ছে, অনেক অর্থ আসছে, কিন্তু শান্তি হচ্ছে না। এইবার সেই সন্তানদের জীবন নির্বাহ করার ক্ষেত্রে তাদের বিয়ে থা দেওয়া, তাদেরকে নিয়ে দেখা, তাদের ভালো মন্দ, কিন্তু শান্তি আস্তে আস্তে এরকম করে আমরা বৃদ্ধ বয়সে চলে যাচ্ছি এবং আমাদের মৃত্যু হচ্ছে, কিন্তু আমাদের শান্তি আর পাওয়া যাচ্ছে না। তো মেইন জায়গা হচ্ছে যে এই শান্তি টপিকটাকে নিয়ে আজকে আমরা আস্তে আস্তে করে এগোবো, খুবই আস্তে আস্তে করে এগোবো। এইবার ব্যাপারটা হচ্ছে যে যে কোনো আজকে আমরা যে কোনো পরিস্থিতি থাকি না কেন, যেমন স্টুডেন্ট, হ্যাঁ, শিক্ষক এবং শিষ্য, হ্যাঁ, বা স্টুডেন্ট, হ্যাঁ, টিচার এবং স্টুডেন্টদের মধ্যে সেখানে শান্তি বিঘ্নিত হচ্ছে। তারপর অফিস এনভায়রনমেন্ট, কর্পোরেট জগতের মধ্যে খুবই মারাত্মক পরিমাণে পলিটিক্স চলে যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে শান্তি বিঘ্নিত হচ্ছে, শান্তি পাওয়া যাচ্ছে না। লাভ রোম্যান্স রিলেশনশিপে, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ের যে সম্পর্ক, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে শান্তি পাওয়া যাচ্ছে না। ম্যারাইটাল রিলেশনশিপে হাজবেন্ড ওয়াইফের মধ্যেও বিশাল মানে অশান্তি, হ্যাঁ। তারপর কি হচ্ছে ফ্যামিলির মধ্যে, যেখানে সবাই আছে, বাবা মা ভাই বোন, সেইখানেও শান্তি বিঘ্নিত হচ্ছে। তারপর কি আছে শ্বশুর ইন লজের দিক থেকে শ্বশুর শাশুড়ির জায়গা শান্তিতে অসুবিধা হচ্ছে। বন্ধু বান্ধবের রিলেশনশিপেও প্রবলেম হচ্ছে, গুরু শিষ্যের রিলেশনশিপে প্রবলেম হচ্ছে। মার্কেট এরিয়া, বাজারে আমরা ধরুন বাজার করতে যাচ্ছি, যে দোকানদার আমাদের সাথে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, হ্যাঁ, পাড়া প্রতিবেশীতে অশান্তি হচ্ছে। রাস্তাঘাটে আমরা যখন ট্রাভেল করি, সেখানেও প্রবলেম হচ্ছে, অশান্তি হচ্ছে। তো এর জন্য আমরা জেনারেলি কি করে থাকি, একটা লেম্যান হিসেবে আমাদের যখনই প্রবলেম আসে, আমরা এই প্রবলেমগুলোকে সলিউশনের দিকে কিন্তু চট করে না গিয়ে আমরা প্রবলেমটার রিজন হিসেবে অন্য পার্সনকে দোষ দিই, যে এটা তার জন্য হচ্ছে, এটা তোমার জন্য হচ্ছে। এটা আমরা নিজেরা মনে মনে ভাবি, এটা যে ওর জন্য আজকে আমাকে এই প্রবলেমটা ফেস করতে হলো, সেই মানুষটার জন্য আজকে আমাদের প্রবলেম, ওই বসটার জন্য অফিসে এই প্রবলেম হচ্ছে, ওই কলিগটার জন্য এই প্রবলেম হচ্ছে। হাজবেন্ড সবসময় ওয়াইফকে দোষারোপ করে, ওয়াইফ সবসময় হাজবেন্ডকে দোষারোপ করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা অন্য রকম চিন্তা ভাবনার পদক্ষেপে আসতে হবে এবং একটা প্র্যাকটিসে আসতে হবে। সেইটা কি? সেইটা হচ্ছে যে আমরা এই প্রবলেমের সলিউশন খুঁজতে গিয়ে না আর অন্যের দিকে যাব না, আমরা শুধুমাত্র নিজের দিকে থাকবো। সেলফ অ্যানালাইসিস, নিজেকে পর্যবেক্ষণ করা হবে, সেলফ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, আমি কি করছি, আমি কি করতে পারি, আমি কি ঠিক করছি না ভুল করছি, প্রতিনিয়ত নিজেকে ওই কোর্টের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং নিজেকে নিউট্রাল হিসেবে জাজ করতে হবে। আমি আমাকে জাজ করছি, অন্য কাউকে নয়। হ্যাঁ, আমি কি ঠিক করছি না ভুল করছি, প্রতিটা নিয়ত। হ্যাঁ, সবসময় আমাদের সাইকোলজি বারবার করে আসবে যে আমি ঠিক ও ভুল, এটা আসবেই, এটা হিউম্যান নেচার, হিউম্যান সাইকোলজি। কিন্তু তার মাঝখানে আমাদের এই প্র্যাকটিসটা স্টার্ট, যে প্রত্যেকটা দিন আমাদের কি করণীয়, প্রত্যেকটা দিন সকাল থেকে শুরু করে এট দ্য এন্ড অফ দ্য ডে, যখন আমরা রাতে শুতে যাব তার আগে পর্যন্ত আমি চক আউট করব যে আমি আজকে কি কি ভুল করলাম, কি আমি আজকে ভুল করেছি। আমার ভুল সবার আগে হচ্ছে যে এই আমার ভুলটাকে আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করা। এটাকে আমি বুঝলাম, আমার ভুল কোনটা, আমার ভুল হলো সেটাকে আমাকে আগে বুঝতে হবে, প্রত্যেক দিন আইডেন্টিফাই করতে হবে। তারপর কি হবে, এটা কারেকশন, এটাকে কারেকশন করতে হবে যে না আমি কোন জিনিসটা ভুল করছি, সেই ভুলের এগেইনস্টে কি হতে পারে, আমি কিভাবে নিজেকে ঠিক করতে পারি, কারেক্ট করতে পারি, দ্যাট ইজ কারেকশন। নেক্সট স্টেপ হচ্ছে যে এই যে ভুলটা, এইটা যেন আর রিপিট না হয়। হ্যাঁ, রিপিট যেন না হয়, রিপিটেশন, নো রিপিটেশন।
নো রিপিটেশন, এই তিনটে হচ্ছে পদক্ষেপ। এই তিনটে পদক্ষেপের মাধ্যমে আমরা আস্তে আস্তে শান্তির দিকে এগিয়ে যাব, সুখ শান্তির দিকে এগিয়ে যাব। কারণ আমরা যতক্ষণ অন্যকে দোষারোপ দিতে থাকবো, আমার কিন্তু স্কোপ নেই তাকে ঠিক করার। আমাদের স্কোপ আছে, উই ক্যান ডু, আমরা নিজেদের ঠিক করতে পারি। আমি যতক্ষণ না নিজেকে চেঞ্জ করব, যতক্ষণ না নিজেকে কারেকশন করব, ততক্ষণ কিন্তু আমি অন্য কাউকে দোষ দিতে থাকবই। এবং আমার তো অধিকার নেই কাউকে চেঞ্জ করার, এবং সে আমার কথা তো চেঞ্জ হবে না। আমার কি রাইট আছে? আমার রাইট আছে আমি আমার নিজেকে চেঞ্জ করব, নিজেকে কারেকশন করব, নিজের ভুল বার করব, নিজের ভুলটাকে কারেকশন করব এবং সেটাকে রিপিট করব না। ইচ অ্যান্ড এভরি ডে আমরা এইটাকে ফলো করব, ইচ অ্যান্ড এভরি ডে আমরা এটাকে ফলো করব। এবং প্রত্যেকটা দিনের একটা অভ্যাস, এর জন্য দরকার একটা অনুশীলন। বা অভ্যাস, এটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে, প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস। রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আমরা যখন দেখা যাবে প্রথম 3 মাস আমি চোখ বন্ধ করে এটা করব, কাউকে কিছু, হ্যাঁ অনেক অসুবিধা হবে, কারণ এইটা করাটা অতটা সোজা নয়। এটা আমি বলছি যে এরকম ভাবে করাটা কিন্তু এত সোজা নয়। আজকের কলিযুগ, এই কলিযুগে দাঁড়িয়ে সবসময় আমাদের একটা যুদ্ধের মধ্যে জায়গায় এগোচ্ছি, সবসময় ফাইট করতে হচ্ছে, নিজেকে জেতাতে হচ্ছে। কিন্তু এটা আপনি বলছেন, এটা তো নিজের হেরে যাওয়ার জায়গা। হ্যাঁ, হেরে যাওয়ার জায়গা, কারণ লাইফটা অনেক বড়। আমরা একটুখানি প্রথমে হারি না, একটু হারতে শিখি। যেমন শাহরুখ খানের বাজিগারে যেটা বলেছিলেন যে হার কে জিতনে वालों को ही बाजीगर कहते हैं। তো আমরা একটু, লাইফটা তো অনেক বড়, অনেক দিন বাঁচবো আমরা, অনেক কিছু করার আছে। তো প্রথমে একটুখানি, প্রথম 3 মাসটা একটুখানি হেরে দেখি না, হারার পরই জিতটা আমার কাছে আসবে। তো সেই ক্ষেত্রে এই প্র্যাকটিসটা, অনুশীলনটা প্রথমে আমরা 3 মাস করব, তারপর আমরা আস্তে আস্তে করে বাড়াবো, 6 মাস করব, 1 বছর করব, এরকম করে করে লাইফ লং করব। এটা হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিসটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনটাকে উন্নতির দিকে নিয়ে যাব। তখন দেখা যাবে আস্তে আস্তে 3-4 মাস পর এই প্র্যাকটিস করার পর হাজার প্রবলেম আসছে, কিন্তু আমরা প্রবলেমের দিকে দেখছি না, আমরা সলিউশনের দিকে দেখছি। আমরা আমাদের নেচারটাকে, আমাদের সাইকোলজিকে, আমাদের টোটাল ভাইবসটাকে চেঞ্জ করে দিচ্ছি। কোনো প্রবলেম আর বলবো না, বলবো এটা হয়েছে, এর জন্য আমার এই সলিউশন। কারণ অলওয়েজ আমরা কাকে কারেকশন করছি? নিজেকে। সেলফ অ্যাসেসমেন্ট, এটাকে বলা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। এই সেলফ অ্যাসেসমেন্টই আমাদেরকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। এইবার এই যে জিনিসটা, এইটা যেমন হচ্ছে যে আমরা আমাদের মাইথোলজিক্যাল যে পুরাণ গ্রন্থগুলো আছে এবং আমাদের রামায়ণ মহাভারত থেকেও আমরা যেগুলো শিখতে পাচ্ছি। যেমন মহাভারত থেকে কি শিখতে পাচ্ছি আমরা? যেমন ধৃতরাষ্ট্র দুর্যোধনের বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপ মানে দুর্যোধন যে অনৈতিক কার্যকলাপ করছে সেটাকে দেখেও অন্ধ হয়ে আছে ধৃতরাষ্ট্রকে সেজন্য অন্ধ তৈরিই করা হয়েছে। হ্যাঁ, অন্ধ তৈরি করা হয়েছে, এবং কিন্তু সে অন্ধ তো ফিজিক্যালি দেখিয়েছে, কিন্তু ফিলোসফিক্যালি তাকে অন্ধ দেখানো হচ্ছে। কারণ সে শুনছে, শোনা সত্ত্বেও তার অনৈতিক কার্যকলাপগুলোকে সে প্রশ্রয় দিচ্ছে, তাকে কারেকশনের মধ্যে ফেলছে না, তার চোখটা বন্ধ হয়ে আছে। কিন্তু সে যদি কারেকশনের মেথডে যেত, তার ছেলে যে দুর্যোধন, সে যদি কারেকশনের মেথডে যেত, কিন্তু সে কারেকশন করবে কি করে? সে তো তাদের চোখ বন্ধ, তারা নিজেদের ভুলটাকে বুঝতেই পারছে না। নিজেদের ভুলটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা মানুষ, আমাদের ভুল হবেই, মাস্ট। এটা কোনো তাদের ভুল নেই বা কোনো তাতে পাপ নেই, ভুল আমরা করবই। কিন্তু ভুলটাকে, এই যেমন একটা স্টুডেন্ট ফেল করে গেল, কোনো অসুবিধা নেই, ফেল করেছে, সে পড়াশোনা হয়তো করেনি বা বুঝতে পারেনি, ফেল করে, এটা তো কোনো পাপ না, করতেই পারে। কিন্তু সে ফেল করার পর কি রিয়ালাইজ করছে?
সেই রিয়েলাইজেশনটা ইম্পর্টেন্ট, যে হ্যাঁ আমি এই ভুলগুলো করেছি, এই ভুলগুলোকে আমি কনফেস করছি, আর আমি এটা করব না। তখনই সে এই ফেল করা ছেলেটাই দেখা যাবে যে টপে চলে যেতে পারে, এবং সে হায়ার এডুকেশন করতে করতে, পিএইচডি করতে করতে, কিন্তু সবার আগে কি দরকার? ফার্স্ট স্টেপ রিয়েলাইজেশন, কনফেশন। আমি কি ভুল করছি তার কনফেশন আমার করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা রামায়ণে দেখেছি কি, রাম, আজকে আমরা সবাই রামের পুজো করছি, খুব ভালো, এবং তার কাছ থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? শ্রী রামের কাছ থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? তাকে যখন বলা হয়েছে তার পদত্যাগ করে তাকে বনবাসে চলে যেতে, সে কিন্তু একটা বারের জন্য কোয়েশ্চেন করেনি তার পূর্বপুরুষকে যে কেন আমাকে এটা করতে হচ্ছে। তাকে অর্ডার দেওয়া হয়েছে, তার বাবা তাকে অর্ডার দিয়েছে, আমাকে পালন করতে হবে। সে সম্পূর্ণ সে নিজের ওপর নিয়ে নিয়েছে, আমাকে এটা আদেশ করা হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো বাবা যদি তাকে বলে যে এরকম চলে, সে হাজার একটা প্রশ্ন করে উঠবে। কিন্তু সে জানে, সে বাবা, সে জানে তখন এর রামের যে সাইকোলজি কি করছেন, যে উনি বলেছেন মানে আমাকে এটা করতে হবে, কারণ কোনো না কোনো ভালো এর জন্য হবে। সে ওটাকে মেনে, সে আর কোনো রকম প্রশ্নের উত্তরের মধ্যে না গিয়ে নিজেকে, নিজের যখন সে বনবাসের মধ্যে দিয়ে 14 বছর বনবাসের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে তাকে কাটাতে হয়েছে, কিন্তু তার একটাও সে প্রশ্ন করেননি। সে শুধু সেই জায়গায়, তার কাছ থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে আমরা কিভাবে নিজেদের জীবনের ওপর ফোকাস রাখবো, আমার করণীয় কি আছে আমি সেটা করব, এরকম ভাবেই আমরা এগিয়ে যাব। যেমন আবার আমরা মহাভারতে ফিরে আসি, যখন যুধিষ্ঠির বা পঞ্চ পাণ্ডব যখন বনবাসে যাচ্ছে, তখন কিন্তু ধৃতরাষ্ট্রকে সে প্রণাম নিবেদন করে যাচ্ছে। সে কিন্তু জানে যে এবার আমাদের কত কষ্ট করতে হবে, কিন্তু তা সত্ত্বেও অনুগত, মাথা ঝুঁকিয়ে, নরম সুরে সে কিন্তু, যে জানে ধৃতরাষ্ট্র তাকে এত কষ্ট দিচ্ছে, দুর্যোধন তাকে এত কষ্ট দিচ্ছে, বা কৌরবরা তাকে এত কষ্ট দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সহানুভূতিশীল হয়ে, নম্র হয়ে, বিনম্র হয়ে, অনুগত হয়ে ধৃতরাষ্ট্রকে প্রণাম করে সে তারা কিন্তু রওনা। এগুলো আমাদের ছোট্ট ছোট্ট জিনিস, আমাদের শিক্ষণীয়। এগুলোই আমাদের শান্তির পথে এক একটা ছোট ছোট ধাপ আমরা জীবনে এগিয়ে নিয়ে যাব। অন্যকে দোষ দিয়ে, অন্যকে ওপর আমরা কোনো কিছুকে এক্সকিউজ দিয়ে আমরা কিন্তু শান্তি পাবো না। যতক্ষণ না নিজেকে কাটাছেড়া করব, নিজেকে রেকটিফাই করব, ততক্ষণ পর্যন্ত শান্তির জায়গা নেই। যেমন আমাদের শ্রীরামকৃষ্ণ সারদা মাকে বলেছেন, যে সয় সে রয়। এবং সারদা মাও কিন্তু বারবার করে, আজকে আমি যে কথাটা বলছি আমি তো ওনাদের থেকেই জানা, তো উনি বারবার করে কিন্তু এই কথাটাই বলেছে যে নিজের দিকে দেখো, নিজের কর্মটাকে ঠিক করো, অন্যের ওপর আঙুল তুলতে যেও না। এনারা মহান ব্যক্তি, মহাপুরুষ, এনাদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, ওনার লাইফে যখন চাকরি নেই, বাকরি নেই, তার ভাইয়েরা খেতে পাচ্ছে না, সে ঘরের ভেতর ঢুকতে গিয়ে দেখে মা বলছে ভাইকে যে আজকে নিশ্চয়ই দেখবি দাদা চালের ব্যবস্থা করে নিয়ে আসবে, অন্ন নিয়ে আসবে। সেটা শুনে সে আনতে পারেনি বলে সে দরজা থেকেই ফেরত চলে যাচ্ছে। কত কষ্ট, তার চাকরি ছিল না, বাকরি, কিন্তু সে কি করেছেন? সেলফ রিয়ালাইজেশন, নিজেকে খুঁড়েছেন, নিজেকে কারেকশন করেছেন, নিজেকে উন্নত করেছেন। সেই জন্য আজকে তিনি বিশ্ববিখ্যাত, এবং তার অনুপ্রেরণায় আমরা চলছি। হ্যাঁ, বিভিন্ন বড় বড় কোম্পানি, টিসিএস এর মতো কোম্পানি, টাটার মতো কোম্পানি তার অনুপ্রেরণায় গঠন করে হয়েছে। হ্যাঁ, উনি তো পারতেন না কি ওর নামে দোষ দিতে, ওর নামে দোষ দিতে, না, করেননি। তারা কিন্তু সবসময় নিজেকেই খুঁড়ে গেছে, নিজেকেই কারেকশন করে গেছেন, নিজেকেই উন্নত করে গেছেন। তাদের জীবনের এটি হচ্ছে আলো, জীবনের আলো ফুটে উঠবে। এইবার বর্তমান সময় একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, যেমন আমরা যেগুলো মাইথোলজিক্যালের কথা বলছি, সেটা রাম বলুন বা যুধিষ্ঠির বলুন, কৃষ্ণ বলুন, এটা তো মাইথোলজি, অনেক অন্য যুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ। হ্যাঁ, কিন্তু আজকালকার দিনে এই আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, সেটা সচিন তেন্ডুলকর।
হ্যাঁ, সচিন তেন্ডুলকরকে খুব ভালো করে যদি দেখা যায়, তার যে কোয়ালিটি, সে যখন ব্যাট করছে, সাংঘাতিক অপোনেন্ট, হ্যাঁ, ম্যাকগ্রার মতো বলার, শোয়েব আখতারের মতো বলার, সাংঘাতিক অপোনেন্ট, সেইখানে দাঁড়িয়ে সে যখন আউট হচ্ছে, কোন একটা আউট হলো, আম্পায়ার বুঝতে পারলো না, আম্পায়ার আউট দিলেন না, কিন্তু সচিন নিজে রিয়ালাইজ করলেন যে আমি আউট মানে আমি নিজের কাছে নিজে হেরে গেছি, আমি ক্রিজ ছেড়ে চলে যাচ্ছি। দ্যাট ইজ দ্য সেলফ রিয়ালাইজেশন, হ্যাঁ, সেলফ অ্যাসেসমেন্ট। আমি নিজের কাছে তো নিজে হেরে গেলাম, কে আউট দিল কি দিল না সেটা আমার কাছে গুরুত্ব নয়, আমার কাছে আমি গুরুত্ব। আমি হেরে গেছি, এই বলটাতে আমি সারেন্ডার করে দিলাম। তাতে কিনা পরবর্তীকালে সে বারবার করে ক্যামেরার মাধ্যমে দেখবে, সে ভিডিওর মাধ্যমে দেখবে কিভাবে আমি আউট হয়ে গেলাম, আমি আবার ওর নিজের কারেকশন করব, ফার্দার যেন এরকম না হয়। সেই জন্য সেরকম প্র্যাকটিস করেই কিন্তু সচিন তেন্ডুলকর হয়েছে, এমনি এমনি হয়। তো এগুলো আমাদের জলজান্ত উদাহরণ, এরা ভগবান তুল্য মানুষ, আমাদের কাছে দৃষ্টান্ত, যাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমি নিজেকে কিভাবে ডেভেলপ করতে পারি, নিজেকে কিভাবে ঠিক করতে পারি এবং আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার এই সঙ্গে শান্তির কি সম্পর্ক? এর সঙ্গে শান্তির সম্পর্ক এটাই যে যতক্ষণ আমরা অন্যের ওপর দোষ দেব, ততক্ষণ কিন্তু অন্যের কোর্টে বল ছেড়ে দিলাম। এবং শান্তিটা কার দরকার? শান্তিটা আমার দরকার। তো আমার কোর্টে বল থাকা দরকার, আমাকে নিজেকে ডেভেলপ করা দরকার। আর নিজে যখন নিজের ভুলটাকে স্বীকার করব এবং তাকে যখন রিপিট করব না, এটা একটা অদ্ভুত প্রশান্তির জায়গা। তখনই নিজেকে শান্তি কিভাবে পাওয়া যাবে? আমার পাস্টে আমি এরকম ছিলাম, আস্তে আস্তে আমি ডেভেলপ করে এরকম হয়েছি, সেটাই হচ্ছে আমার শান্তির জায়গা। যে কোনো জায়গায়, সেটা রিলেশনশিপের জায়গা হোক কিংবা কেরিয়ারের জায়গা হোক, যে কোনো জায়গায় এটা দরকার। কিছু কথা থাকে যে মন্ত্রমুগ্ধের মতো জাস্ট শুনতে হয়। এতক্ষণ আপনাদের সামনে সেই সমস্ত কথাই দেবজ্যোতি স্যারের মুখ থেকে শোনা হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা টপিক নিয়ে আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং গ্রিন রুম চ্যানেলে আপনাদের জন্যই এই অনুষ্ঠান। তো স্যারের কথা রেশ ধরে যদি আমি বলি, স্যারের প্রত্যেকটা কথা অনুযায়ী নিজেকে আগে ঠিক করো, নিজেকে আগে জানো এবং নিজেকে আগে বিচার করো, তারপরে তুমি অন্যকে বিচার করার জন্য সেই হাতটা বাড়িয়ে দাও। তো সেই কথা অনুযায়ী স্যার, আমার একটা কোশ্চেন, যে আমার খুব মনে হচ্ছে যে প্রভু যিশু যখন ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তখন ওনার মুখ থেকে একটা কথাই হয়তো বেরিয়েছিল যে ওনারা জানে না যে ওরা কি করছে, ওদের তুমি ক্ষমা করো। তো এই কথার জন্যই যদি আমি বলি যে এই যে বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষের বিবিধ সমস্যা, এই যে শান্তি বিঘ্নিত হচ্ছে, আমি যদি বলি এটা কেন হচ্ছে বা এটার এখন কেন বেশি দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখনকার দিনে আমরা অনেক বেশি ফল ওরিয়েন্টেড হয়ে পড়ছি, মানে রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে পড়ি। হ্যাঁ, কারণ আমাদের কাছে এখন সময় নেই অত। আজকে আগে কি হতো, আমাদের বাজারে গিয়েও বাজার করতে হতো, আজকে আমাদের ব্লিঙ্কিট চলে এসেছে, এই চলে এসেছে, আমাদের কাছে সময় খুব কম, টাইম খুব কম, সেই জন্য আজকে আমাদের ধৈর্যটা খুব কম, পেশেন্স খুব কম। এর জন্য প্রতিটা সময় খুব ফার্স্ট জাজমেন্ট করে ফেলি। মেন জিনিসটা হচ্ছে যে জাজমেন্টাল, আমরা প্রচন্ড জাজমেন্টাল হয়ে যাই টুয়ার্ডস আদার্স, নট ফর আস। জাজমেন্টাল হওয়া ভালো, জাজমেন্টাল হন, কিন্তু আমার বলার কথা অন্যের জন্য না, নিজের জন্য জাজমেন্টাল হন। সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি জাজমেন্ট নিয়ে ফেলি, এইটা হচ্ছে যে মুশকিল। এর জন্যই আমরা শান্তির জায়গাটাকে পেতে গিয়ে প্রচণ্ড রকমভাবে এই জিনিসটাকে আমরা অন্যের উপর ছেড়ে দিচ্ছি এবং খুব ফার্স্ট রেজাল্ট পেয়ে যাচ্ছি যে ওর জন্যই, আদার্সের জন্যই আমার এটা হলো না। এই জাজমেন্টটা চলে আসছে খুব আর্লি ইনসের, কারণ আমাদের পেশেন্স নেই, আমরা অধৈর্য হয়ে পড়ছি, আমাদের ধৈর্যের সীমাটা খুব কম, অধৈর্য। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যেই দুটো গুণ আছে, একটা হচ্ছে যে দৈবিক আর একটা হচ্ছে যে আসুরিক।
আমাদের মধ্যেই দেবতা আছে, আমাদের মধ্যেই ভগবান আছে, আমাদের মধ্যেই অসুর আছে। এইবার এটাই হচ্ছে যে লড়াইটা কিন্তু আসল আমার সঙ্গে আমার লড়াই, নিজের সঙ্গে নিজের লড়াই। শত্রু কিন্তু বাইরে বেশি কেউ নেই, অরিজিনাল শত্রু হচ্ছে নিজের মধ্যেই আছে। তার মধ্যে কিরকম ভাবে আছে? এই দুটো ফর্মে আছে। একটা দৈবিক, সবসময় যে বেনিফিট, সবসময় ভালো চায়, ভালো লোকের ভালো হোক, আমারও ভালো হোক, সর্বমঙ্গল কামনা করে, সেটা হচ্ছে দৈবিক। আর আসরিক হচ্ছে যে সব কিছু যেন নিজের ভালো, সেলফ, নিজের জন্য যেটা ভালো সেটা হচ্ছে যে আসরিক। হ্যাঁ, এবং নিজের ভালোটা করতে গিয়েই মানুষের বিপদে পড়ে যাচ্ছে। সব সময় নিজের ভালো চাইলে আমাকে অন্যকে মেরে ভালো হতে হবে, সেই জায়গায় সমস্যা চলে আসছে। এইবার আমাদের কি করণীয়? আস্তে আস্তে আমাদের এই দৈবিক গুণটাকে বাড়াতে হবে, আসরিক গুণটাকে আস্তে আস্তে কমাতে হবে। এইটা হচ্ছে আমাদের ফান্ডা। যখন আমরা কারেকশন করব তখনই আমাদের এই আসরিক গুণটা আস্তে আস্তে নেগলিজিবল হয়ে যাবে এবং দৈবিক গুণটা বাড়বে, ভগবানত্বটা বাড়বে, হ্যাঁ, বেটারমেন্ট হবে। তখনই আমাদের মধ্যে ধৈর্য, এই যে বললাম অধৈর্য হয়ে পড়ছে, আমাদের ধৈর্য বেড়ে যাবে। কেউ কিছু করছে, তার জন্য আমার অসুবিধা, আচ্ছা দেখ ওর সলিউশন কি আছে, সঙ্গে সঙ্গে আমরা ওর পেছনে কোনো রকম কনক্লিউশন ঠেলে দেওয়া, এটা ঠিক না, এটা আসরিক। আমাদের দৈবিক জায়গায় নিয়ে যেতে হবে। সেরকম ভাবে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অহংকার, যেটা রাবণের ছিল। আমরা ওখান থেকে কি শিখতে পারছি? রাবণ একটা পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিশাল বড় ক্ষমতাবান, তার মধ্যেও অহংকার যখনই চলে আসে তখন তার পতন শেষ। এই অহংকার আমরা যখন মানুষ, হ্যাঁ, আমাদের মধ্যেও এই অহংকারটা কিন্তু আসবে। এই কোনো একটা কিছু আমরা সাকসেসের দিকে এগোলাম, তখন আমি এটা করলাম, আই হ্যাভ ডান ইট। হ্যাঁ, আমি যখন ভাবছি যে আমি এটা করলাম, তখন ভুলের সময় কেন আমি বলবো না? যখন আমার ফেলিয়ারের ক্ষেত্রে তখন আমি কেন নিজেকে কনসিডার করব না? নিজেকে ফেলিয়ারে কনসিডার করাটা হচ্ছে অহংকার দমন করা। তখন আর অহংকার না, তখন হচ্ছে যে আমি অহংকারকে দমন করে নিজের মধ্যে আনুগত্য আনলাম, নিজের মধ্যে ওটাকে কি বলা হবে, নিজের মধ্যে আমাদের সেই ক্ষমতাগুলোকে, ভগবানত্ব ক্ষমতাগুলোকে ডেভেলপ করা, যে আমি ভুল করছি, আমার কোনো ভুল ত্রুটি নিশ্চয়ই আছে, সেই জায়গাটাকে আমি এলিমিনেট করব। আচ্ছা স্যার, এই যে আপনি যে কোশ্চেনটা বললেন, বা এই যে আমাদের যে মূল টপিক শান্তি, এবার কোথাও গিয়ে কোনো সিচুয়েশনে হয় যে আমি হয়তো এই ভুলটা করিনি, অথচ আমি নিজেকে দোষ দিচ্ছি, সেটা হঠাৎ করে একটা নিজের মধ্যেও একটা প্রভাব ফেলে যে আমি তো এই কাজটা করিনি, তাহলে আমি নিজেকে দোষ দিচ্ছি কেন? তো সেটা নিয়ে আপনি কি বলবেন? খুব ভালো প্রশ্ন করেছেন। প্রশ্নটা আরেকটুখানিও বলা যেতে পারে, যেমন হচ্ছে যে আমার অনেক সময় নিজের কোনো ভুল থাকে না, তা সত্ত্বেও আমরা কি নিজেকে ভুল প্রমাণিত করব বা কারেকশন করার চেষ্টা করব, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে সব সময় আমি যদি নিজেকে ভুল হিসেবে প্রমাণিত করতে যাই বা কারেকশন করতে যাই, তাহলে তো অন্য যারা আছে তারা তো কখনোই ঠিক হবে না। এটাও তো একটা প্রশ্ন আসতে পারে। তো জিনিসটা কিন্তু আমরা এরকমভাবে দেখব না, আমাদের জাস্ট দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে যে কনজাংশন এফেক্ট। এবার আমরা এতক্ষণ ধরে আমরা একটা ফিলোসফিক্যাল ভিউয়ের মধ্যে দিয়ে আছি, এবার আমরা আস্তে আস্তে করে একটুখানি অ্যাস্ট্রোলজির মধ্যে ঢুকবো, ঠিক আছে? অ্যাস্ট্রোলজির মধ্যে যেমন আমাদের বিভিন্ন প্ল্যানেটের কনজাংশন থাকে, যেমন সাপোজ ধরুন মার্স, স্যাটার্ন, সান কোনো একটা ঘরের মধ্যে এরা বসে আছে, ঠিক আছে? মার্সের একটা কোয়ালিটি আছে, ক্যারেক্টারিস্টিক আছে, স্যাটার্নের একটা ক্যারেক্টারিস্টিক আছে, সানের একটা ক্যারেক্টারিস্টিক আছে। এরা সবাই একসঙ্গে বসে আছে, কিন্তু এরা একসঙ্গে বসে থাকাতে এরা কিন্তু নিজেদের মতো, একটা ঘরে যদি শুধু মার্স বসে থাকতো তাহলে এর সম্পূর্ণ নিজের মতো কাজ করতে পারতো। কিন্তু যেহেতু কনজাংশন এফেক্ট আছে স্যাটার্নের সঙ্গে, সানের সঙ্গে, সেই জন্য মার্সের এখানে কার্যকরিতার মধ্যে স্যাটার্নের কার্য করার ক্ষমতার ইম্প্যাক্ট হবে। আবার মার্সের মধ্যে সানের যে ক্যারেক্টারিস্টিক সেটাও কিন্তু ইম্পোজ হবে। সেই জন্য আমরা যারা থাকি
সাপোজ ধরুন আমরা 2-3 জন আছি, সেই ক্ষেত্রে কোনো একটা জায়গায় আমার এবং ধরুন অনেক দিন এরা একসঙ্গে থাকা হচ্ছে, 3 জন, সাপোজ ধরুন এ বি সি এরা একসঙ্গে আছে একটা এনভায়রনমেন্টে, ধরুন অফিস এনভায়রনমেন্টে, কর্পোরেটে। এইবার বি কিন্তু যেহেতু এরা একই সঙ্গে আছে, বি কিন্তু সম্পূর্ণ নিজের কার্যকলাপ নিজের মতো করতে পারবে না। কখনো কখনো ও নিজের কার্যকলাপ যেরকম করে তার সঙ্গে সি এর কার্যকলাপ মিক্সড হবে, এর কার্যকলাপ মিক্সড হবে, টোটালটা একটা কিন্তু একটা মিক্স রেজাল্ট দেবে। সেরকম ভাবে মানে প্রত্যেকটা মানুষ দেখবেন যে কোনো একটা গ্যাদারিং এ থাকছে, আমরা কিন্তু সম্পূর্ণ নিজের মতো করতে পারি না। তখন আমরা ও কিরকম করছে ওর মতো করে চলতে হয়, আর একজন কিরকম, সেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, মানুষ এটাকে কপি করে। যেমন ছোটবেলা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি ডিপেন্ড করে আমাদের গুরুজনেরা আমাদেরকে কিরকম ভাবে মানুষ করেছে। সেই কিরকম ভাবে মানুষ করেছে মানে কি, আমরা কোন পরিবেশে বড় হয়েছি, বাচ্চারা কিন্তু বাবা মা কিরকম রিয়াক্ট করছে, কিরকম ভাবে ভদ্রতা অথবা অভদ্রতা, মানুষের সঙ্গে কিরকম বিহেভ করছে, সেটা কিন্তু বাচ্চা কিন্তু অবজার্ভ করছে এবং সেই অনুযায়ী কিন্তু বড় হচ্ছে। অবশ্যই তার নিজের একটা চার্ট আছে, নিজের চার্ট বা নিজের কনস্ট্রাকশন আছে, সেই কনস্ট্রাকশনের মধ্যে থেকে বাবা মা জিনিসটা কিছুটা নিচ্ছে কিছুটা নিচ্ছে না, কিন্তু ওভারঅল হচ্ছে যে এনভায়রনমেন্ট ম্যাটার করে। কোন এনভায়রনমেন্টে সে বড় হচ্ছে সেই অনুযায়ী কিন্তু সে তার কনস্ট্রাকশনের সাথে সেটাকে মিশিয়ে নেয়, সেই অনুযায়ী আস্তে আস্তে চলতে শুরু করে। যেমন ধরুন 2-3টে দুষ্টু ছেলে আছে, স্কুলে পড়ে, এদেরকে যদি আলাদা করে দেওয়া হয়, টিচাররা অনেক সময় করে যে এদেরকে একসঙ্গে রাখে না, আলাদা করে দিলে ওরা কিন্তু ওদের দুষ্টুমিটা কমে যায়, একা অতটা করতে পারে না। ওই দুষ্টু ছেলে একটা যদি ভালো ছেলের সঙ্গে জুড়ে যায় তখন কিন্তু ওর দুষ্টুমিটা অতটা হবে না। কিন্তু এরা যদি সবাই 3টে দুষ্টু ছেলে যদি একসঙ্গে থেকে যায়, মারাত্মক কাণ্ড হয়ে যায়। তার মানে ইনফ্লুয়েন্স করে, একজনের ভাইবস আর একজনকে ইনফ্লুয়েন্স করছে, তখন গিয়ে একটা সমষ্টিগত একটা রেজাল্ট আসে। এইবার আমার বলার বক্তব্য, এতগুলো আমি কথা বলছি কেন, কারণ হচ্ছে যে আমাদের কাছে কিন্তু একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে নিজেকে রেকটিফাই করা, আর কিচ্ছু নেই। এইবার প্রশ্নটা হচ্ছে যে এটা সবসময় নিজেকে রেকটিফাই করতে গেলে, নিজে বেশি ঝুঁকে গেলে এটা দুর্বলবাদী ব্যাপারটা চলে আসছে না। এইবার আমি কিন্তু অন্য পার্সনকে আমি ওইটা করতে পারবো না, মানে অর্ডার দিতে পারবো না যে তুমি চেঞ্জ হও। সে কি করবে, যখন আমি চেঞ্জ হব, আমি যখন নিজের ভুলটা দেখতে পাচ্ছি, কারেকশন করতে পারছি এবং ওটাকে আর রিপিট করছি না, কন্টিনিউয়াস ওই মানুষটা আমার সঙ্গে থেকে 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 এইটা ও কপি করবে, ও এইটাকে শিখবে, ও এটা কপি, বাট নট ফোর্সফুলি, আস্তে আস্তে ধীরে ধীরে। সেই জন্য আমি এই কথাটা বললাম যে বি কিন্তু নিজে একা বি এর মতো করবে না, সি এর মতো করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সি যদি কারেকশনটা শুরু করে, বি এর মধ্যেও আস্তে আস্তে সেই ইন্ডাকশন এফেক্ট আসবে, তখন বিও কিন্তু আস্তে আস্তে সেরকম করতে চেষ্টা করবে। যে ও কি করে, ও এই জায়গায় থাকলে কি করতো, এই প্রবলেমটা এসছে, এই প্রবলেমের মধ্যে ও তো এখানে প্রবলেমটাকে খুব বড় করে ধরতো না, ও নিজে কি করতে পারবে সেই জায়গায় করে ও বেরিয়ে যেত। সেরকমই কিন্তু বি এটা শিখবে, বি যেই শিখবে এও কিন্তু সেটা শিখবে, সমষ্টিগতভাবে, সামাজিকভাবে, টোটাল জায়গা থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। এটা শুধু আমার আপনার ব্যাপার না, এটা সমাজের সংশোধন এরকম ভাবে করতে হবে, এবং সেটা একজনের মাধ্যমে হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে পদক্ষেপে। আমরা যখন নিজেদের প্র্যাকটিস করব, তখন আমাদের আশেপাশের মানুষ যখন দেখবে যে হ্যাঁ দিস ইজ দ্য ওয়ে, এই ওয়েতে ঝগড়া ঝাঁটি অশান্তি কিচ্ছু হচ্ছে না, ও শুধু নিজেকে চেঞ্জ করে যাচ্ছে, নিজেকে বেটার করে, ও আনন্দে আছে, ও যেই আনন্দে আছে ফলো, তখন মানুষের সাইকোলজি ফলো করতে খুব পছন্দ করে, তখন মানুষ কি করবে যে ওটাকে ফলো করবে, যে ও এরকম প্রসেসে নিজে খুব শান্তিতে থাকছে, তখন ফলো করবে। সেই যেরকম আমাদের চৈতন্য দেবের যে সিস্টেম, যে সবসময় কৃষ্ণের নামে আনন্দ করছে, ভুল আর কিছু আর তার মনেই হচ্ছে না, কারণ কি নিজের সেলফ
যে আমার এটা চাই, আমার ওটা চাই, তখন আর সে আর মনেই করছে না। তারা যারা করছেন, কৃষ্ণের নাম নিয়ে কীর্তন করছেন, হ্যাঁ, তারা নিজেদের থেকে বেরিয়ে যাচ্ছে, নিজের ভালো মন্দ চাওয়া পাওয়া সব কিছু থেকে বেরিয়ে যাচ্ছে। এইবার সেরকমই জায়গা, এটা কি নিজেকে কারেকশনের কথা বলা হচ্ছে, যে নিজেকে যত কারেকশন করবেন একটা অদ্ভুত আনন্দ লাভ হবে, অদ্ভুত শান্তি লাভ হবে। এইবার অ্যাস্ট্রোলজিক্যাল জায়গায় আমি একটুখানি আসি, কেন এই পন্থাটা? আমাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিতে জেনারেলি 9টা প্ল্যানেটস আছে, 9 প্ল্যানেটস, ঠিক আছে? কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এইটাকে বলা হয় লগ্ন। সাপোজ আমি একটা লগ্নের কথা বলছি, সাপোজ হচ্ছে যে সিংহ লগ্ন, এইটা এর ক্ষেত্রে সিংহ লগ্ন। আর সাপোজ ধরলাম যে তার চন্দ্রটা এখানে বসে আছে, তাহলে সে ধনু রাশি, সিংহ লগ্ন ধনু রাশি। আমাদের আরো প্ল্যানেটস গুলো বিভিন্ন সব জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লগ্ন। লগ্ন হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। লগ্ন মানে কি? আমরা নিজেরা সেলফ, নিজের নেচার, নিজের ক্যারেক্টার, নিজের ফিজিক্যাল অ্যাট্রিবিউশন, ইচ অ্যান্ড এভরিথিং, সেটা হচ্ছে লগ্ন। আর রাশি কি? আমাদের মন, আমাদের মুন যেখানে বসে আছে সেটা হচ্ছে রাশি। রাশি আমাদেরকে ড্রাইভ করে, আমাদের মন কি চাইছে। একটা আমরা নিজেদের সেলফ জিনিসটা আছে, আর একটা মন কিন্তু খুব চেঞ্জ পছন্দ করে। মন কি চাই, আজকে এটা কালকে সেটা, এরকম অনেক চেঞ্জ পছন্দ করে, এবং মনটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে সিস্টেম। আসল এই যে রেকটিফিকেশনের জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? নিজের মনটাকে কন্ট্রোল করা। সেটা যখনই করতে পারবেন তখনই আস্তে আস্তে করে নিজের এই অ্যাসেসমেন্টটা কমপ্লিট। যেরকম কৃষ্ণ বলেছিল অর্জুনকে যে पार्थ अपने मन को मनमानी ना करने दो, हे पार्थ अपने मन को मनमानी ना करने दो। সেটাই ইম্পর্টেন্ট, মনটাকে খুব ভালো করে কন্ট্রোল করা। এইবার কেন আমরা বলছি যে নিজেকে চেঞ্জ করতে? কারণ এই যে চার্টে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে লগ্ন। এই লগ্ন যদি স্ট্রং থাকে তাহলে এই চার্ট খুব ভালো চলবে, আর লগ্ন যদি উইক থাকে তাহলে এই চার্ট ভালো কাজ করবে না। তো ফার্স্ট টাইম সবচেয়ে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমার লগ্নকে ঠিক করা, বেটার করা। এই লগ্নকে, এটাকে বেটার করা মানে কি? সেলফ, নিজেকে ঠিক করা। এইবার এই লগ্নকে বেটার করতে গেলে কি করতে হবে? অ্যাস্ট্রোলজিক্যালি বিভিন্ন চার্ট আছে, তার জন্য সেরকম ভাবে আমরা জানি যে অ্যাস্ট্রোলজি হিসেবে হ্যাঁ, একে আমি এই রেমেডিটা দিলাম, ওকে এই রেমেডিটা দিলাম, তাহলে এর সবকিছু বেটারমেন্ট হবে। এর মনের জায়গায় প্রবলেম আছে, আমরা বেটারমেন্ট, কিন্তু আমরা ওভারঅল একটা স্ট্রাকচার। আজকে যখন আপনি ইয়েতে দেখবেন, মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে যখন এই ভিডিওটাকে দেখবেন, দেখার পর কিছুক্ষণ পরই মনে হবে যেন না না এগুলো কি সম্ভব। হ্যাঁ, তখন আমরা ওই জায়গা থেকে বেরিয়ে যাব। কিছু ট্রাভেল করতে করতে দেখছেন যে আপনি মেট্রো থেকে নেমে গেলেন, তখন আপনি ভুলে গেলেন যে না না, এই যে সবাই কি আমরা নিজেকে এরকম কারেকশন মেথডে নিয়ে যেতে পারবো? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই কারেকশন মেথডে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাই কি পারবে? সবাই কিন্তু সক্ষম হবে না, কারণ সবাই এতটা শক্ত নয় যে নিজেকে কারেকশন করবে রেগুলার, তাহলে তো ভগবান হয়ে যাব। সেই জায়গায় দরকার আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন। সেইখানে আপনারা আসবেন, আপনাদের নিজেদের চার্ট গুলোকে নিয়ে আমার কাছে আসবেন, আমি দেখব, দেখে আপনাকে সেরকম ভাবে আরো কিছু কিছু রেমেডি দিতে পারি যাতে আপনি নিজেকে শক্ত করুন। শক্ত করে আপনাকে নিজেকে, নিজের এই প্র্যাকটিসটা কিন্তু খুব টাফ প্র্যাকটিস। আজকালকার দিনে দাঁড়িয়ে আমি আমার নিজের প্রফিট বুঝবো না, আমি আমার নিজের ভালো বুঝবো না, সবসময় নিজের দোষ। হ্যাঁ, এইটাকে নিজেকে সেই জায়গায় এই প্র্যাকটিসটা স্টার্ট করতে গেলেই নিজেকে ততটাই শক্ত হতে হবে, ততটাই স্ট্রং হতে হবে। সেই জায়গায় আমি দেওয়ার মতো আমি সাধ্য মতো ভাবে আমি আমার চেষ্টা করব। আপনারা আপনাদের ডেট অফ বার্থ ডিটেলস, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। ভিডিওতে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে আপনারা অনলাইন কনসালটেশনও করতে পারেন।
আর এসেও অফলাইন কনসালটেশনও করতে পারেন। ইচ অ্যান্ড এভরিথিং কিভাবে আপনারা এই প্র্যাকটিসের মধ্যে আসবেন, ততটা স্ট্রং করার ক্ষমতা আমি আমার যথার্থ রকমভাবে চেষ্টা করব, ক্যালকুলেশন করে, কনসালটেশন করে, কাউন্সেলিং করে আরো বেটার কিভাবে যাওয়া যেতে পারে সেরকমভাবে আমি চেষ্টা করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে, নিজেদেরকে বেটার করতে হবে, নিজেদেরকে কারেকশন করতে হবে, নিজেদের ভুল বার করতে হবে। সবকিছু নিজের থেকেই শুরু হবে, কারণ এইটা হচ্ছে যে লাগনা, এখান থেকে আপনার সবকিছু শুরু হচ্ছে। সবার প্রথমে আপনি নিজে, তারপর আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব, হ্যাঁ, সেই সব জায়গাগুলো। এইবার সেই জায়গাগুলোকে আমরা আস্তে আস্তে করে ঠিক করব। যেমন ধরুন এখনকার দিনে ম্যাক্সিমাম ডিজিজ বা যে সমস্যাগুলো, শারীরিক সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমরা পাস করছি, সেগুলো কি, একটা কমন ফ্যাক্টরস আছে, যে সুগার, প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, লিভারের, ফ্যাটি লিভারের প্রবলেম, এইগুলো সবগুলো কিন্তু প্রচন্ড রকমভাবে ভরে আছে। কিন্তু এগুলো কিছু কিছু ডক্টর কি করছেন, এগুলো মেডিসিন দিয়ে দিচ্ছেন। মেডিসিন খেয়ে কি এগুলো কমে যাচ্ছে? এটা খুব বড় জিনিস। মেডিসিন খেয়ে এগুলো কমানোর থেকে কিছু কিছু বেটার ডক্টর আছেন, তারা কি করছেন যে না, লাইফস্টাইলকে চেঞ্জ করো, নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করো। কারণ আমাদের ক্ষেত্রে বসে কাজ করা হচ্ছে, এতটা ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে না, খাওয়া দাওয়া আমাদের এখন অনেক বেশি ফ্যাট জাতীয় খাবার হচ্ছে, জাঙ্ক ফুড হচ্ছে, হ্যাঁ, এছাড়া অনেক মানুষ ড্রিঙ্কের হ্যাবিট থাকছে। তো এর ক্ষেত্রে কিছু ওবেসিটি তৈরি হচ্ছে, তার ফলে সুগার আসছে, প্রেশার আসছে, কোলেস্টেরল আসছে, ফ্যাটি লিভার আছে, ইচ অ্যান্ড এভরিথিং। যে ডক্টররা, কিছু কিছু ডক্টর কি করছে, যে ওষুধ দিয়ে দিচ্ছে, ওষুধে কিন্তু কিছু কিছু ডক্টর ওষুধে এটা ঠিক হচ্ছে না, মানে কমে যাচ্ছে, এটা জায়গায় থেমে যাচ্ছে, কিন্তু টোটাল রিভার্সাল কি হচ্ছে না। কিছু কিছু ডক্টর কিন্তু টোটাল রিভার্সালের জন্য বলছে আপনারা আপনাদের লাইফস্টাইলকে চেঞ্জ করুন। কিরকম বলছেন, জগিং করুন, ওয়াকিং করুন, এক্সারসাইজ করুন, জিম করুন, ডায়েটকে কন্ট্রোল করুন, আর নিজেদের মেডিটেশন করুন, সাধনা করুন। ঠিক আছে, তো এইগুলো যে বলা হচ্ছে কেন, কারণ হচ্ছে নিজেকে চেঞ্জ করার জন্য। সেই জায়গায় আমি আবার ফিরে আসছি, একই কথা, আমাদেরকে ভালো থাকতে গেলে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। অন্যকে বললে কিচ্ছু লাভ নেই। যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের প্রবলেমকে বুঝতে পারবো, নিজেদেরকে চেঞ্জ করবো, ততক্ষণ কিন্তু যেরকম ওই হেলথের কথা বললাম, সেরকম সুখী শান্তির ক্ষেত্রেও আমাদের কোনো আদার্স ওয়ে নেই, কোনো ম্যাজিক নেই যে আমাকে সুখ শান্তি দেবে। অ্যাস্ট্রোলজিক্যাল অনুযায়ী লগ্ন হচ্ছে আমার হেলথ, সবকিছু নেচার, সবকিছু যাকে আমরা চেঞ্জ করে, কারেকশন করে আমরা ঠিক করার কথা বলছি। শান্তির যে জায়গা, যে আজকে যে মেন মুদ্রাটা আছে, শান্তি, প্রশান্তি, পিস, সেই জায়গাটা অ্যাস্ট্রোলজিক্যাল জায়গায় এই 4th হাউসকে ডিনোট করা হয়। এইটাকে বলা হয় 4th হাউস। এই জায়গা থেকে ডিনোট করা হয় শান্তি, প্রশান্তি, আনন্দ, সুখ শান্তি। এই জায়গায় আর কি কে আছে, আর কি ডিনোট করা হয়, এই জায়গায় আরো আছে, সেটা হচ্ছে মা, আমাদের মা। আর কি আছে, মন্দির, ভগবানের মন্দির। তো মা, মন্দির, বাড়ি, গাড়ি সবকিছু আছে। কমফোর্ট জোন, আমাদের যে কমফোর্ট বাড়ি গাড়ির জায়গা, সেটাও এই জায়গা থেকে ডিনোট করা হয়। এইবার ঠিক তার অপোজিট হাউস হচ্ছে প্রফেশন, এটা হচ্ছে প্রফেশনের ঘর। আমরা যখন প্রফেশনের জায়গায় যাই, আমরা খুব অ্যাগ্রেসিভ ইন নেচার থাকি, অ্যাগ্রেশন, আমাকে জিততে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু এই প্রফেশনের ঠিক অপোজিট ঘর হচ্ছে যে আমাদের শান্তির জায়গা। তো শান্তির জায়গা যখন যাব বা শান্তি যখন কামনা করব, তখন আমি একে তাকে দোষ দিয়ে করতে পারবো না, আমি কখনো সেই শান্তি পাবো না। আমাকে শান্তি পেতে গেলে মা, মন্দিরে কি করি, আমরা স্যাক্রিফাইস করি, হ্যাঁ, আমরা ডিভোট করি আমাদের নিজেদেরকে। আমরা তখন যে সাধনা যখন করা হয়, আমরা তখন নিজেদের আর ওই জিনিসটা রাখলে, চাওয়া পাওয়ার জায়গা রাখলে চলবে না, আমাদেরকে অনেক লাইট হয়ে যেতে হবে। হ্যাঁ, তো মা
মা আর সন্তান, মা যেরকম ভাবে সন্তানকে ভালোবাসে সেরকম আর কেউ কাউকে ভালোবাসে না, নিঃস্বার্থ। মা কি কখনো সন্তানকে খোঁজে এই তুই এটা ভুল করেছিস, তুই এটা ইয়ে করেছিস, তুই এটা, যেরকম করে না। মা যেমন আমাদেরকে দোষারোপ করে না, মা সবসময় চেষ্টা করে, ম্যাক্সিমাম আমিই করি, আমি যতটা পারবো করে যাব, হ্যাঁ, আমি যতটা পারবো নিজে করব যাতে সন্তানরা সুখে শান্তিতে থাকে। সেই অ্যাটিটিউডটা আমাদের মধ্যেও আনতে হবে। মাতৃত্ব, স্নেহ, মায়া, মমতা, এইখান থেকেই শান্তির সৃষ্টি। এই ঠিক তার অপোজিটে যে প্রফেশনাল অ্যাগ্রেশন, আমাকে জিততে হবে, ওই জেতার দৌড় রাখলে আমরা শান্তি পাবো না। জেতার দৌড়ে গিয়ে আমি কোনোদিনও শান্তি পাবো না। সেই জন্য দেখা যায় আজকে প্রচুর মানুষ টাকা রোজগার করে ফেলছে, প্রচুর প্রচুর কোটি 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 আরবপতি হয়ে যাচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছে না। শান্তি কিন্তু আমি ওই পয়সা দিয়ে কেনা যাবে না, আমাকে নিজের মধ্যে সেই চেঞ্জেসটা আনতে হবে। মায়ের মতো মায়া, মমতা, ভালোবাসা এবং নিজেকে, মা কি বলছে যে আমি করে দিচ্ছি, তোর কি দরকার, আমি করছি। সব সময় মায়েরা রেডি বাচ্চাদের জন্য করার জন্য, বাচ্চা যাতে সুখে সুখে থাকে। তো সেই জিনিসটা আমাদেরকে নিতে হবে। কিসের জন্য? আমাদের নিজের শান্তির জন্য, নিজের ভালো থাকার জন্য। আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু ফেমিনাইন ক্যারেক্টারিস্টিক আছে, কিছু না কিছু মেল ক্যারেক্টারিস্টিক আছে। তো ফেমিনাইনের মধ্যে মায়ের যে মাতৃত্ব, স্নেহ, সেগুলো কিন্তু আমাদের মধ্যেও আছে। শুধু মেয়েদের মধ্যে আছে তা না, প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা ছেলে হোক মেয়ে হোক, সবার মধ্যেই কিন্তু ওগুলো আছে। ওগুলোকে জাগরণ করাতে হবে। যতই মাতৃত্ব বোধটা জেগে উঠবে তত সেই মানুষটা শান্তি পাবে। কারণ তার কাছে পাওয়ার, তার চাওয়ার কিছু নেই, অন্যের কারোর কাছ থেকে তার চাওয়ার কিছু নেই, তার শুধু দেওয়ার প্রবণতা। তখনই আমরা আমাদের আবার বিভিন্ন রকম মানুষদের কথা বলবো। আমাদের চোখে দেখা যাওয়া মাদার টেরেসা, তার আগে ভগিনী নিবেদিতা, এই রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ, বিভিন্ন মানুষের মধ্যে দেখেছি যে মায়া, মমতা, মাতৃত্ব বোধ কতটা ছিল। ঠিক আছে, তো সেগুলো আমাদেরকে নিতে হবে, গ্রহণ করতে হবে, এবং আমরা সেরকমভাবে এগোবো, সেরকমভাবে নিজেদেরকে অন্যের ওপর দোষটা না দিয়ে নিজের ওপর দিয়ে আমরা কারেকশন করব। আমরা আইডেন্টিফাই করব কি ভুল করছি, তারপর তাকে কারেকশন করব এবং ফার্দার ওটা যাতে না রিপিট হয় সেটা করার চেষ্টা করব। ম্যাডাম একটা খুব ভালো কোয়েশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা যদি সব সময় নিজেদের কথা এরকম ভাবতে থাকি, তখন কখনো আমার যেখানে দোষ নেই বা সেই জায়গায়, সেখানেও আমরা যদি এই কথাটা ভাবি তাহলে কি করে হবে? হ্যাঁ, বা আমরা দুর্বল হয়ে পড়বো না তো সবসময় এই কথাটা ভাবতে গিয়ে? ওই কোয়েশ্চেনটাকে আমি আবার নিয়ে আসছি। যেমন একটা সাইন্টিফিক্যাল একটা এক্সাম্পলের মাধ্যমে, ম্যাগনেট, যেমন ম্যাগনেটের মধ্যে কি থাকে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ পোলারাইজেশন থাকে। ঠিক আছে, সেরকম আমরা জানি সায়েন্সের ক্ষেত্রে ম্যাগনেটিক মেটেরিয়াল, ম্যাগনেটিক মেটেরিয়াল কি, যে ম্যাগনেটে পরিণত হতে পারে, তার কোয়ালিটি আছে, বাট নট ম্যাগনেট, এখনো ম্যাগনেট না। তার ক্ষেত্রে কি হয়, এরকম ভাবে প্লাস মাইনাস এগুলো আরবিটারি ছড়িয়ে থাকে, মাইনাস মাইনাস মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, হ্যাঁ, এখানে মাইনাস, এরকম সব আরবিটারিলি ছড়িয়ে থাকে ম্যাগনেটিক মেটেরিয়াল। এইবার এই ম্যাগনেট দিয়ে যখন এই ম্যাগনেটিক মেটেরিয়ালকে ঘষা হয় বা এদের সংস্পর্শে থাকে, তখন আস্তে আস্তে যখন রাব করা হচ্ছে, ম্যাগনেট দিয়ে ম্যাগনেটিক মেটেরিয়ালকে যখন ঘষা হয়, রাব করা হয়, তখন কি হয়, আস্তে আস্তে এর এই ভেতরের ম্যাগনেটের পোলারাইজেশনগুলো ম্যাগনেটের মতো হতে শুরু করে। সব প্লাসগুলো দেখা যায় একদিকে চলে আসে আর সব মাইনাসগুলো একদিকে চলে আসে। এর জন্য এর একটা পোল তৈরি হয়, এর আর একটা পোল তৈরি হয়। এইটা হচ্ছে যে ম্যাগনেটিক মেটেরিয়ালকে ম্যাগনেটে পরিণত করে দিতে পারে। তো সেই জায়গাটা আজকে আমাদের চারিপাশে যেসব মানুষরা আছে, সাপোজ হচ্ছে তারা ম্যাগনেটিক মেটেরিয়াল,
আর ইউ আর ম্যাগনেট। এখন আপনি জানেন যে কিভাবে নিজেকে পরিবর্তন করে আমরা আমাদের ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারবো। তো যে ম্যাগনেট হয়নি, যে ম্যাগনেটিক মেটেরিয়াল ছিল, সে এই ম্যাগনেটের যখন সংস্পর্শ পাবে রেগুলার বেসিসে, হ্যাঁ, কন্টিনিউয়াস অনেক দিন ধরে আছে, তখন এইও আস্তে আস্তে কিন্তু এরকম ম্যাগনেটে পরিণত হবে। সেই মানুষটাও কিন্তু আপনার এই ধারাতেই সে চলতে শুরু করবে। তখন দেখবেন যে আর কোনো বলার দরকারই নেই কাউকে, সে শুধু আপনাকে দেখেই সেটা ওরকম ভাবে নেচার, তার ক্যারেক্টার ওরকম ভাবেই তৈরি হয়ে যাবে যে সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ রিয়েলাইজেশন, হ্যাঁ, সেলফ কারেকশন, সেও ওই পন্থায় চলে আসবে। এইটা হচ্ছে যে প্রসেস। এই প্রসেসে আমরা ধীরে ধীরে নিজেদেরকে ডেভেলপমেন্ট করব, নিজেদেরকে কারেকশন করব, আর ভুলগুলো রিপিট করব না। দিস ইজ আ প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুগঠিত করব এবং শান্তির প্রশান্তির জায়গায় আমরা অনেক আনন্দ পাবো। যেমন এইটা অনেকেই করে, যেমন যারা সাধক, যারা অনেক সাধনা করছেন, তাদের আর নিজস্ব চাওয়া পাওয়া বেশি কিছু রাখে না, তখনই সে সাধনা করতে পারে। হ্যাঁ, তখন সে নিজেই প্রতিনিয়ত কেন সাধনা করছে? প্রতিটা নিয়ত সে নিজের মধ্যে সেই ওয়েভলেন্থটাকে নিয়ে আসার চেষ্টা করছে, সেই ভাইবসটাকে নিয়ে আসার চেষ্টা, নিজের মধ্যে ডেভেলপমেন্ট করানোর চেষ্টা করছে প্রতিনিয়ত। ইটস আ প্র্যাকটিস। কিন্তু এই যে কথা বলছি, এগুলো বলা খুব সোজা, এইগুলো বলা খুব সোজা, করা কিন্তু এত সোজা নয়। সেই ক্ষেত্রে সবাই কিন্তু আস্তে আস্তে অনেক বেশি জ্ঞান ফেল দেওয়া হয়ে গেছে, অনেক বেশি জ্ঞান সরিয়ে নিয়েছি, কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি সম্ভব না। হ্যাঁ জানি, সবাই এটা করতে পারবে না। সেই করার জন্য যে মানসিক শক্তিটা দরকার, সেটা কিন্তু সবার মধ্যে কুলোবে না। কারণ কারোর চন্দ্র এত অ্যাফ্লিক্টেড হয়ে থাকবে স্যাটার্ন এবং রাহুর মাঝখানে, এ সব সময় কেঁদেই যাবে, সে এমনিতেই ডিপ্রেসড। একটা মানুষের ধরুন চার্টে এরকম মুন আছে স্যাটার্ন আর রাহুর মাঝখানে, সে নিজে এতটাই ডিপ্রেস, সারাক্ষণ সে ডিপ্রেস, সে আর নিজেকে আর কি কারেকশন করতে যাবে, পারবে না, তার মন দেবে না। তখনই সেই সব মানুষকে আসতে হবে, তার চার্টকে অ্যানালাইসিস করতে হবে, তাকে সেরকম ভাবে রেমেডি দিয়ে তাকে অন্তত যাতে এই প্র্যাকটিস করতে পারে তার জন্য সবল করে তোলার কাজটাই হচ্ছে যে আমার কাজ শুধু এরকম ফিলোসফিক্যাল জ্ঞান দেওয়া না, আমার কাজ অ্যাস্ট্রোলজিক্যাল চার্টকে অ্যানালাইসিস করে রেমেডির মাধ্যমে মানুষকে এই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া যেন তারা এই প্র্যাকটিসটাকে, কোন প্র্যাকটিস, যে সেলফ অ্যাসেসমেন্ট, রিয়েলাইজেশন, কারেকশন অ্যান্ড নট টু রিপিট দ্য ফ্লস, সেই জায়গা পর্যন্ত নিয়ে আসার জায়গার কাজটাই হচ্ছে যে আমার। হ্যাঁ, যারা মনে করবেন যে হ্যাঁ আমাদের নিজেদের চার্টটাকে অ্যানালাইসিস করাবো, আমরাও এরকম পথে এগোবো, তারা আসুন, কনসাল্ট করুন বিনা দ্বিধায়। ফোন নাম্বার দেওয়া আছে, সেই সব জায়গায় ফোন করে আসবেন। হ্যাঁ, এবং যারা মনে করেন যে না উই ক্যান ডু ইট দি বেস্ট, শুরু করে দিন এখনই, টুডে, রাইট নাও, এখন থেকে। যেমন আমি কি করছি, এই যে আমি একটা ভিডিও আপনাদের সামনে বলছি, তো এটাও আমার কাছে আমি বারবার করে, এখন তো আমি এরকম ভাবে বলছি এই দৃষ্টিভঙ্গি দিয়ে, কিন্তু আমি ভিডিওটাকে দেখব আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, যে আমি আরো নিজেকে কি ডেভেলপ করতে পারি, কতটা ডেভেলপ করতে পারি, আমি কি ভুল করেছি, আমিও আপনাদের চোখ থেকে দেখবো যে আমি আমাকে কতটা আরো বেটার করতে পারি। এই বেটারমেন্টের রাস্তাই হচ্ছে শান্তির রাস্তা। এছাড়া অন্যের ওপর দিয়ে আমরা কিচ্ছু করতে, বিলিভ ইট, আমরা কোনো শান্তি পাবো না, কোনো আনন্দ পাবো না। আমাদের এর মাধ্যমেই এগোতে হবে, নিজেকে বেটার করা যায় কিভাবে। তার জন্য এখন থেকেই শুরু করুন এই প্র্যাকটিস,
এবং নেভার এন্ডিং প্র্যাকটিস। এটা মানুষকেও বলুন, মানুষকেও ছড়ান, তবে কাউকে কিছু বলার দরকার নেই। ইউ ডু ইট ইউরসেলফ। যে মানুষ আপনার আশেপাশে আছে সে আপনাকে দেখে শিখে নেবে যে এ তো আর ব্লেম করে না, এ তো কমপ্লেন করে না, যা হচ্ছে নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছে। অন্তর্মুখী হতে হবে। দের ইজ টু মানে একটা প্রত্যেকটা মানুষের মধ্যেই দুটো জায়গা থাকে। আমরা কখনো খুব বহির্মুখী হই, কখনো অন্তর্মুখী। যেমন আমি এগুলো এখন আপনাদেরকে বলছি, আমি এখন বহির্মুখী, কিন্তু আমি যখন একটু রিয়েলাইজ করেছি তখন আমি অন্তর্মুখী। তো আপনাদের এখন কি করণীয়? এখন অন্তর্মুখী হয়ে কাজ করা উচিত। হ্যাঁ, অন্তর্মুখী, নিজেকে খুঁড়তে হবে, নিজেকে রিসার্চ করতে হবে, নিজেকে কাল্টিভেট করতে হবে। এই কাল্টিভেশন থেকে মনে পড়লো, একটা চাষির জমিকে সে উর্বর করবে। এখানে উর্বর করা দরকার। সে তো আর পাশের জমিকে গিয়ে উর্বর করে লাভ নেই, সে তো নিজের জমিতেই চাষ লাগন ফলাবে, সার দেবে, যাবতীয় জিনিস চাষি নিজের জমিতে। তার ফসলে প্রবলেম হচ্ছে বলে সে পাশের জমিতে গিয়ে উর্বর করতে যাবে না। আমাদের যদি শান্তি না পাই, মানে আমার ফসলে প্রবলেম হচ্ছে, আমার ফসলটা ঠিকমতো হচ্ছে না, তার জন্য আমার নিজের জমিকে চাষবাসের যোগ্য উর্বর করে তুলতে হবে। তার জন্য আমরা নিজেকে ঠিক করব। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু বি হ্যাপি ইন লাইফ। এর থেকে আপনি যখন করবেন, আস্তে আস্তে আপনারা যখন এই প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে এর থেকে শান্তি, আমরা এখন অনেক শান্তিতে আছি। আপনারা করুন আর আমাকে রেজাল্ট জানান, আপনাদের মতামত জানান, ফোন করবেন, ফোনে জানান, হ্যাঁ, কমেন্টসে জানান। ইচ অ্যান্ড এভরি জায়গায় আই এম হিয়ার। আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমরা সবাই এক হয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব, হ্যাঁ, আর আমাদের জীবনকে সুগঠিত তৈরি করবো। আর এটা একার না, টোটাল সমাজের ব্যাপার। আজকে আমাদের সমাজটা যদি বেটার হয়, তাহলে আমরা সবাই খুব সুখে শান্তিতে থাকতে পারবো। একা সুখ শান্তি পাওয়া যায় না, একা সুখে শান্তিতে থাকা যায় না। সবাইকে নিয়েই চলতে হবে, সবাই ভালো হবে, বাট স্টার্টিংটা হবে নিজের থেকে। নিজেকে আগে বেটার করতে হবে, নিজেকে আমাকে চাষাবাদ করতে হবে, উর্বর করে তুলতে হবে। এটাই হচ্ছে যে মেন মুদ্রা। স্যারের কথা রেশ ধরে যদি বলি যে নিজেকে জানার মধ্যে একটা অভূতপূর্ব আনন্দ বোধহয় লুকিয়ে থাকে। তো সেটা আজ থেকেই শুরু হোক, আর তার জন্য প্র্যাকটিস, অনুশীলনটা দর্শক বন্ধুরা খুব দরকার। আর তার জন্য এই প্র্যাকটিসটা যাকে দিয়ে করানো হবে বা যাকে ছাড়া অসম্পূর্ণ, সুতরাং স্যারের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা অতি অবশ্যই স্যারের মুখ থেকে আমরা শুনে নেব। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে যে 8617215879 আর একটা 8420934755। আপনারা স্ক্রিনে দেখতেও পাবেন। আর আমার চেম্বার অনেক জায়গায় আছে, যেমন নিউ আলিপুরে আছে, সাউদার্ন এভিনিউতে আছে, যোধপুর পার্কে আছে, হাওড়া আভনি মলে আছে, দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের কাছে আছে, আর বাইরে ভুবনেশ্বরে আছে। তো আপনারা যাবতীয় জিজ্ঞাসাবাদ করার আমাকে করতে পারেন ওভার দ্য ফোন। এনি কোয়ারিজ, এনি প্রশ্ন, যাবতীয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, করে নিজেদের জীবনকে আমরা এরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে, কারণ এটা কিন্তু অতটা ইজি ওয়ে না। হ্যাঁ, এটা একটুখানি, কারণ আজকের দিনে কলিযুগের মধ্যে যে সময় চলছে, সব সময় আমাদেরকে যেন শেখানোই হয়েছে ছোটবেলা থেকে অন্যকে মেরে এগোতে হবে। আমরা তার অপোজিট কথা বলছি। আমাদের সেই জন্য এই রাস্তাটা কিন্তু একটু কঠিন, কিন্তু এর থেকে সুখ শান্তি পাওয়ার যে রাস্তা, সেটা অভূতপূর্ণ এবং আপনারা সেটা ব্যবহার করেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। হ্যাঁ, আমার গুরুজি স্বামী সত্যানন্দ সরস্বতীর নাম নিয়ে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। হ্যাঁ, আবার আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।